নির্বাচনের মাঠ পর্যবেক্ষণে ঢাকা ও ঢাকার বাইরে ইইউর ৫৬ পর্যবেক্ষক। রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান। নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক নতুন ভোটার যুক্ত হওয়ার ভোটের সমীকরণে নতুন মাত্রা। তরুণদের প্রাধান্য দিয়ে নানামুখী নির্বাচনী কৌশল প্রার্থীদের। সিলেটে ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলায় অনির্দিষ্টকালের কর্মবিরতি, ব্যাহত চিকিৎসা সেবা, ভোগান্তিতে রোগী। এবং ঢাকা সিলেট মহাসড়কে ৩ বাসের সংঘর্ষ সহ আলাদা দুর্ঘটনায় নিহত ৩, নরসিংদীতে সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেট কার ধ্বংসস্তূপ। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে চলছে ৮ম দিনের আপিল শুনানি। ৫৮৬ নম্বর আপিল শুনানির সময় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাক বিতণ্ডা হয়। এ সময় সিইসি সহ সবাই বিরতিতে চলে যান। এর ১০ মিনিট পর আবারও শুরু হয় শুনানি। নির্বাচন ভবনে ৬৪৫টি আবেদন নিয়ে ১০ জানুয়ারি শুরু হয় আপিল নিষ্পত্তি শুনানি। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিশনে চলছে এই কার্যক্রম। শুনানির পর বেশিরভাগই প্রার্থিতা ফিরে পেয়েছেন। প্রার্থিতা ফিরে পাওয়ার এই কার্যক্রম শেষ হবে রবিবার। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে শনিবার থেকেই মাঠে নামছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। পুরো নির্বাচন পর্যবেক্ষণে কাজ করবেন ২০০ সদস্য। প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরে কাজে নেমেছেন ৫৬ জন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের ২০০ সদস্য কাজ করবেন। প্রথম ধাপে ৫৬ জন কাজ করবেন ঢাকা এবং ঢাকার বাইরে। প্রতি দল থেকে ২ জন করে সদস্য প্রতি জেলায় যাবেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দলকে আমরা পর্যবেক্ষণ করব। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো নির্বাচন নিয়ে কি ঘটছে তা দেখার চেষ্টা করব। রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান ইনতালাসে জানান, জাতীয় নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা। দলের সদস্যরা রিপোর্ট করবেন প্রতি সপ্তাহে। আজ ৫৬ জন পর্যবেক্ষক দেশের বিভিন্ন কোণে পৌঁছে যাবে। আমাদের পর্যবেক্ষকরা মাঠে পক্ষপাতহীন, স্বাধীন এবং হস্তক্ষেপ ছাড়া পর্যবেক্ষণ করবে। যে ম্যান্ডেট আমাদের দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তা আমরা পালন করব। আমাদের মূল্যায়ন আমরা প্রতি সপ্তাহে জানাবো এবং নির্বাচন শেষে পূর্ণ প্রতিবেদন দেব। মিশনের নিরাপত্তা নিশ্চিতে আছে সংস্থাটির নিজস্ব বিশেষজ্ঞ। এক প্রশ্নের উত্তরে জানান ইনতালাসে, আমাদের মিশনের নিজস্ব নিরাপত্তা বিশেষজ্ঞ আছে। তাছাড়াও আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ রয়েছে যারা মাঠে আমাদের সহযোগিতা করবে। তবে আশা করছি সেরকম কোনো ঘটনা ঘটবে না। নির্বাচনের কয়েকদিন আগে এই মিশনে যুক্ত হবেন ইউ পার্লামেন্টের আরও সদস্যরা। ইশরাত জাহান উর্মি, টিবিসি নিউজ, ঢাকা। জুলাই যোদ্ধাদের অবদানে নতুন বাংলাদেশের সৃষ্টির জন্যই গণভোটের আয়োজন। গণভোটে হ্যাঁর পক্ষে থাকার আহ্বান জানিয়ে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউটের শহীদ সুভাষ হলে গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জুলাই সনদ নতুন বাংলাদেশের পক্ষে দেশের জনগণ। এ সময় রাষ্ট্রীয় সংস্কার নিশ্চিত করতে আসন্ন গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিয়ে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। সভা শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ভোটের গাড়ির কার্যক্রম উদ্বোধন করেন উপদেষ্টা। গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে জুলাই সনদ, সেই সনদ বাস্তবায়নের জন্য যে সম্মতি, সেই সম্মতি 12 তারিখে গণভোটের মাধ্যমে আসবে বলে আমরা আশা করছি। এবং এই জন্য সরকার, সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি, বেসরকারি সহ সবাইকে আহ্বান জানিয়েছে এবং তাদের সাহায্য চেয়েছে যেন এই গণভোটে হ্যাঁ পক্ষে, জুলাই সনদের পক্ষে, শহীদদের আকাঙ্ক্ষার পক্ষে জনরায় আসে।
বর্তমান সরকার তত্ত্বাবধায়ক নয়, গণ অভ্যুত্থানের, তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে তারা অঙ্গীকারাবদ্ধ। এসব সংস্কার স্থায়ী করতে সরকার হ্যাঁ ভোটের প্রচারণা চালাতে পারে, এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। দুপুরে রংপুরে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার বিষয়ক বিভাগীয় সংলাপে যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী কাঠামো ব্যবহার করে সংবিধানের অনেক পরিবর্তন করেছে, তাই রাজনৈতিক দলগুলোকে গণতান্ত্রিক সহনশীলতা বজায় রেখে নির্বাচনী সহিংসতা ও টাকার খেলা বন্ধ করতে হবে, যাতে স্বৈরাচারের পথ চিরতরে বন্ধ হয়। সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনী মাঠ পুরোপুরি নিরপেক্ষ না হলেও সন্তোষজনক পরিবেশ রয়েছে। এই সরকার এই সংস্কার করার জন্য তারা অঙ্গীকারাবদ্ধ এবং তাই তারা এই সংস্কারের পক্ষে হ্যাঁ ভোটের পক্ষে তারা প্রচারণা চালাতে পারে। হ্যাঁ ভোট দেবেন, না হয় না ভোট দেবেন। হ্যাঁ ভোট দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে, আর হ্যাঁ না ভোট দেওয়া মানে আপনি যে অবস্থা বিরাজ করছে সেটাই আপনার কাছে গ্রহণযোগ্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ফেনীতে প্রায় 6 লাখ তরুণ ভোটার রয়েছেন। এর মধ্যে প্রায় 1 লাখ নতুন ভোটার যুক্ত হওয়ায় জেলায় ভোটের সমীকরণে নতুন মাত্রা এনেছে। ধারণা করা হচ্ছে, জেলার 3টি আসনের ফল নির্ধারণের জন্য তরুণ ভোটাররা এবার মুখ্য ভূমিকা পালন করবেন। তাই তরুণদের প্রাধান্য দিয়েই নানামুখী নির্বাচনী রণকৌশল হাতে নিচ্ছেন প্রার্থীরাও। 6টি উপজেলা ও 5টি পৌরসভা নিয়ে গঠিত ফেনীতে আসন রয়েছে 3টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের মোট 22 জন প্রার্থী। সংসদ নির্বাচন এলেই বিভিন্ন প্রতিশ্রুতির ঝুড়ি নিয়ে ভোটারদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেন প্রার্থীরা, যদিও ভোট শেষে প্রতিশ্রুতিগুলো আলোর মুখ দেখে না, এমন অভিযোগ স্থানীয় ভোটারদের। জনগণ এমন প্রার্থী চাই যে আমাদের ফেনী জেলার সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। যারা হচ্ছে মাদক সিন্ডিকেট ভঙ্গে এবং আমাদের জেলা থেকে এই যে মাদকের যেই আসর বলা হয় আমাদের জেলাটাকে, এই শব্দটাকে, এই বাক্যটাকে যাতে আমাদের ফেনী থেকে মুছে দিতে পারে। আমরা চাইবো আগামী দিনে ফেনীতে যিনি নির্বাচিত হয়ে আসবে, উন্নয়নের নামে যে ধরনের পরিলুট আমরা দেখেছি সেগুলো মুক্ত একটি ফেনী উপহার দিবে। এবারে নির্বাচনে জেলায় ভোটারদের মধ্যে একটি বড় অংশই প্রথমবারের মতো ভোট দেবেন। তাই কথার ফুলঝুরি নয়, আইন শৃঙ্খলার উন্নয়ন, বেড়িবাঁধের স্থায়ী সমাধান, চোরাচালান প্রতিরোধ এবং মাদকের আগ্রাসন বন্ধে যারাই কাজ করবেন তাদেরই বেছে নেবেন তরুণ ভোটাররা। সর্বোচ্চ নিরাপত্তার সাথে একটা উৎসবমুখর পরিবেশে সবাই যাতে আমরা আগামী নির্বাচনের ভোটটা দিতে পারি, ভবিষ্যতে যে প্রতিনিধি আসবে সে যেন নারীদের যথাযথ নিরাপদে ব্যবস্থা করে। আমরা আমাদের প্রথম ভোটটা একজন এমন জনপ্রতিনিধিকে দিতে চাই যারা মানুষের জন্য কাজ করবে, সমাজের জন্য কাজ করবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রত্যাশা জেলা রিটার্নিং কর্মকর্তার। আমরা খুবই আশাবাদী, ইনশাল্লাহ, যেহেতু এখন জনগণ সচেতন এবং সবার সহযোগিতা, সবার অংশগ্রহণে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কার্যক্রম আমরা করতে পারবো। জেলার মোট ভোটার 13,30,924 জন, যার মধ্যে তরুণ ভোটার 5,93,750 জন। ফলে আসন্ন নির্বাচনে এই বিশাল তরুণ ভোটাররাই বড় ভূমিকা রাখবে অভিমত বিশ্লেষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, যার মধ্যে বরিশালের 87,000। তবে পোস্টাল ব্যালট নিয়ে প্রার্থী ও সচেতন মহলের মাঝে মত দ্বিমত থাকলে প্রশাসন বলছে এটি যুগান্তকারী উদ্যোগ। দেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে, বেজে উঠেছে নির্বাচনী দামামা। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ভোটাররাও প্রস্তুত ভোটাধিকার প্রয়োগ করতে। এবারে নির্বাচনেও আসছে নতুনত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। বরিশালের নবগ্রাম রোডের বাসিন্দা সাইফুর রহমান 16 বছরের প্রবাস জীবনে ভোট দিতে পারেননি জাতীয় নির্বাচনে, তবে এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে পছন্দের প্রতিনিধি নির্বাচনে অংশ নেবেন। তাই আনন্দ উৎসাহের কমতি নেই তার। দীর্ঘ 16 বছর এখানে সৌদি আরবে আমি অবস্থান করতেছি। আমাদের সত্যি একটা খুব আনন্দের যে আমরা অনেকদিন পরে পোস্টাল অ্যাপের মাধ্যমে আমরা ভোট দিতে পারবো। শুধু সাইফুরই নন, ভোট দেওয়ার অপেক্ষায় বরিশাল বিভাগের প্রায় 87,000 প্রবাসী। রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে রেমিট্যান্স যোদ্ধাদের অংশীদার হওয়ার দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে এবার।
পোস্টাল অ্যাপসের মাধ্যমে আমরা যে কাগজগুলো আবেদন করেছিলাম সে কাগজগুলো আমরা হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবার প্রথম আমরা স্বাচ্ছন্দ্যভাবে এবং নির্দ্বিধায় আমাদের ইচ্ছে মতো আমাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের মার্কারকে ভোট দিতে পারবো। তবে কিছু প্রযুক্তিগত গোপনীয়তা রক্ষা সহ প্রশাসনিক এবং রাজনৈতিক জটিলতায় পোস্টাল ব্যালট নিয়ে মতবিরোধ রয়েছে প্রার্থী ও সচেতন মহলের মাঝে। পোস্টাল ভোটের একদিক থেকে আমরা এটাকে পজিটিভলি নিচ্ছিলাম যে আমাদের প্রবাসী স্বজনরা ভোট দিতে পারবে, কিন্তু যে প্রক্রিয়ায় ভোটটি দেওয়া হবে সেখানে কতটুকু স্বচ্ছতা নিশ্চিত হবে সেই বিষয়টা নিয়ে আমরা আশঙ্কার মধ্যে আছি। প্রবাসীরা আমাদের রিমিটেন্স যোদ্ধা, সুতরাং তাদের এই অধিকারটা নিশ্চিত করতে হবে। যার যে অ্যাপ্রিহেনশন আছে, আশঙ্কা আছে, সেগুলোকে তারা সামনে আনবে, সামনে এনে সেগুলোকে যাতে করে কোনো সমস্যা না হয় সেটা দেখতে হবে। প্রবাসীদেরকে ভোটাধিকার নিশ্চিত করা সহজ নয়, অনেক জটিল। তো আমাদের এই ঝুঁকি আছে, এই ঝুঁকি আমাদের গ্রহণ করতে হবে, কারণ এই যাত্রাটা শুরু হবে। আশা করি এই পরবর্তীতে যে সকল অসঙ্গতি, যে সকল সমস্যা আছে এগুলো দূরীভূত হবে। যদিও জেলা রিটার্নিং কর্মকর্তা বলছেন পোস্টাল ব্যালটে থাকবে স্বচ্ছতা, নিয়ম মেনেই চলবে ভোট গ্রহণ। প্রবাসী ভোটার তো 100% স্বচ্ছতার সাথেই না হবে। আমাদের এখানে যে ভোট আসা থেকে পোস্টাল সিস্টেমে তাকে আনা, তার গণনা করা, সবকিছুই স্বচ্ছতার মাধ্যমে। দূর পরবাসে থেকেও দেশের নেতৃত্ব নির্ধারণে অংশ নেবে প্রবাসীরা, তাই ভোটের দিনটিকে ঘিরে তাদের উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এদিকে সংশ্লিষ্টরা মনে করছেন প্রবাসীদের এই অংশগ্রহণ দেশের নির্বাচন সংস্কৃতিতে যুক্ত করবে নতুন মাত্রা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। ইন্টার্ন চিকিৎসকরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলার 4 নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক ইন্টার্ন চিকিৎসক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনার সাথে জড়িত নারীসহ 3 জনকে আটক করে। এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের সাথে আলাপ করে দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাত 10টার দিকে আমরা খবর পাই যে আমাদের যে 10তলা বিল্ডিং যেটাতে আউটডোর ভবন রয়েছে, সেখানে 4 তলাতে একটা ওয়ার্ডের মধ্যে কিছু আমাদের উগ্র পেশেন্ট পার্টি যে সকল লোকেরা ছিল তারা আমাদের ফিমেল একজন পেশেন্টের উপর ডক্টরের উপরে হামলা করেছে। আমাদের একজন নারী চিকিৎসক তিনি ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। পাশাপাশি আমাদের হাসপাতালের স্বাস্থ্যকর্মী ফিজিক্যাল অ্যাসল্টের শিকার হয়েছেন। তো এই বিষয়টাও আমরা গুরুত্বের সাথে বিবেচনা করতেছি। কর্মক্ষেত্রে যদি নিরাপত্তার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সেবা প্রদান বিঘ্নিত হবে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাওহিদুর রহমান শাহ। সরাসরি চলে যাচ্ছি আমরা তার কাছে। তাওহিদ, কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিনা এবং ইন্টার্ন চিকিৎসকরা কি বলছেন? শ্রাবন্তী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন এক নারী চিকিৎসকের উপর রোগীর স্বজনদের যে হামলার ঘটনা, সেই ঘটনায় কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ইন্টার্ন চিকিৎসকরা। কিছুক্ষণ আগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসকদের শীর্ষ নেতৃবৃন্দের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের পরপরই কিন্তু তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার যেটি ঘোষণা সেটি কিন্তু তারা দিয়েছেন। ইন্টার্ন চিকিৎসকদের যেটি দাবি, তারা বলছেন যে কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত তাদের এই কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। এইদিকে এই ঘটনায় সুষ্ঠু তদন্তে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। শনিবার সকাল থেকেই কিন্তু নিরাপদ কর্মস্থলের দাবিতে এবং হামলাকারীদের বিচারের আওতার আনার দাবিতে হাসপাতালে আগত রোগীদের সেবা দিচ্ছেন না ইন্টার্ন চিকিৎসকরা। ফলে হাসপাতাল কর্তৃপক্ষ যদিও বলছে যে সেবাদানে বিঘ্ন ঘটছে না, যেহেতু এইখানকার অনেক রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার এবং মেডিকেল অফিসার তারা সেবা দিয়ে যাচ্ছেন। তবে যারা রোগী এবং রোগীর স্বজন যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা সেবা
পাচ্ছেন না। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এবং যারা ইন্টার্ন চিকিৎসক রয়েছেন তারাও তাদের কর্মস্থলে যাতে ফিরে আসেন সেই বিষয়ে দাবি জানিয়েছেন যারা সেবা গ্রহীতা রয়েছেন। আপনি জানেন সিলেটের বিভাগের অন্যতম সেবা প্রাপ্তির চিকিৎসা সেবা প্রাপ্তির যে আশ্রয়স্থল সেটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে গতকাল রাতে কিন্তু 11:30টার দিকে হাসপাতালের 4 তলার 4 নং ওয়ার্ডে একটি ঘটনা ঘটে, যে ঘটনায় রোগীর স্বজন কর্তৃক একজন নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হেনস্থার অভিযোগ উঠেছে এবং সেই প্রেক্ষিতে কিন্তু ইতোমধ্যে 3 জনকে সন্দেহভাজন 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ যেটি জানিয়েছে যে হামলার খবর পেয়ে তারা রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতালের 4 নম্বর ওয়ার্ড থেকে হামলা ও ভাঙচুরের ঘটনায় এক নারীসহ 3 জনকে আটক করেছে। আটকরাও কিন্তু আহত হয়েছেন। তো সব মিলিয়ে এই বর্তমানে যারা ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলনে রয়েছেন তাদের একটাই দাবি যে তারা তাদের কর্মস্থলের নিরাপত্তা চান এবং পাশাপাশি এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এবং যারা এর সাথে জড়িত তাদের যাতে বিচার করা এবং হাসপাতাল কর্তৃপক্ষ যে তদন্ত কমিটি গঠন করেছে সেই কমিটি আসলে খতিয়ে দেখবে কি ঘটেছিল, কারা এটি ঘটিয়েছিল সেসব বিস্তারিত। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকের কর্মবিরতির সবশেষ। শ্রাবন্তী, তাহলে আপনাকে ধন্যবাদ। চামড়া শিল্পের শ্রমিকদের জন্য 5টি গ্রেডের সরকার ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়ন না করার প্রতিবাদে শ্রমিক সমাবেশ করেছেন সাভারের ট্যানারি শ্রমিকরা। দাবি বাস্তবায়নের পদক্ষেপ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। সকালে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ। এর আগে সকালে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। জানান 2 বছর আগে ট্যানারি শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করা হলেও এখনও তা বাস্তবায়ন হয়নি। এর আগেও দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা, তবে প্রতিবারই মালিকপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। চলতি মাসের 20 তারিখের মধ্যে ন্যূনতম মজুরি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা। সিলেটের ওসমানী নগরে 3 বাসের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 10 জন। এদিকে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে বাস পিকআপ সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 8 জন। পুলিশ জানায় ঢাকা সিলেট মহাসড়কের সোয়ারগাঁও এলাকায় সকাল 7টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের ছাতকের গোবিন্দগঞ্জে বাস পিকআপ ভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 8 জন আহত হন। সকালে দুর্ঘটনার পর বাসটি সড়কের পাশের খালে পড়ে যায়। পুলিশ জানায় পিকআপের এক আরোহী ও এনা বাসের চালক সহ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত 2 জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেট কারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কের পাশে কারারদি এলাকায় গ্যাস নেয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত না হলেও গাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়। সিলিন্ডার বিস্ফোরণের সাথে চালক পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে একটি প্রাইভেট কার স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার এক সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেট কারের সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। পাম্পের কোনো ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পরে হাইওয়ে পুলিশ গিয়ে গাড়িটি থানায় নিয়ে যান। ধারণা করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। জামায়াতে ইসলামী নির্বাহী কমিটির বৈঠক শেষে ব্রিফ করছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সরাসরি আমরা চলে যাচ্ছি সেখানে। মোহাম্মদ তাহের সাহেবের সাথে দেখা করার জন্য এই সংশ্লিষ্ট বিষয়ে সম্ভবত ওনারা আলোচনা করেছেন। যেহেতু আমি বৈঠকে ছিলাম, ওনাকে দেখেছি, সালাম বিনিময় হয়েছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক মনে হয় না, এটা দেখা করতে আসছেন, বিভিন্ন বিষয়ে তো মত বিনিময় করেছেন, উনি ওনার একটা বক্তব্য পেশ করেছেন। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই দেখা যাক কি হয়। বাকি আসনগুলোর বিষয়ে বলেছেন যে আপনাদের নির্বাহী পরিষদ যেহেতু সর্বোচ্চ বৈঠক বলছে অনেকগুলো সিদ্ধান্তই হবে, আমাদের 47টি আসন থাকার একটু সম্পর্ক 47টি আসন আমরা রেখেছিলাম। তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো।
চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন ইনশাআল্লাহ। সেটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে অবহিত করবো। আজকে সম্ভবত আর আমরা বলার সুযোগ পাবো না, অনেক সময় চলে যাবে তো রাতে, তবে আমরা একটা প্রেস রিলিজ দেবো যেখানে হয়তো কিছু বিষয় থাকবে। পলিসি পেপারটা সাধারণত যদি জনগণের ভোটে একটি দল সরকারের দায়িত্বে যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখনই তার পলিসি পেপারটা প্রয়োজন হয়। তো এই সম্পৃক্ত বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করব। আমরা এই মুহূর্তে দিচ্ছি না, যেহেতু এটা আলোচনা আছে। অনেকগুলো পলিসি পেপার তো পর্যায়ক্রমে একটা একটা করে আসছে, ফাইনাল হওয়ার পর আমরা অটোমেটিক্যালি আপনাদের সামনে উপস্থাপন করব, আর আমাদের ওয়েবসাইটে এটা আমরা দিয়ে দেবো। সাভার ও রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রাঙামাটির কাউখালীতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়। এতে দলের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া। তার আদর্শ ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এদিকে সাভারের ভাকুরতা বটতলা বাজার এলাকায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। জাহেদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের আয়োজনে প্রায় ৩,০০০ লোকের সমাগম হয় এই দোয়া মাহফিলে। দখল ও দূষণে অস্তিত্ব সংকটে চুয়াডাঙ্গার মাথাভাঙা নদী। শহরের বুক চিরে বয়ে যাওয়া এই আন্তঃসীমান্ত নদীটি এখন কার্যত একটি খোলা ড্রেনে পরিণত হয়েছে। দীর্ঘদিনেও নেওয়া হয়নি খননের কোনো উদ্যোগ। সবকিছু জানার পরও দূষণ রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসক। একসময় যে নদীপথে জাহাজ কিংবা পালতোলা নৌকার চলাচল ছিল অবাধ, সেই মাথাভাঙা নদী আজ দখল ও দূষণে অস্তিত্ব হারানোর পথে। প্রায় ১২৫ কিলোমিটার দীর্ঘ এই নদীর ৭২ কিলোমিটার প্রবাহ চুয়াডাঙ্গা জেলার ভেতর দিয়ে। মাথাভাঙা নদীর সঙ্গে যুক্ত চিত্রা, নবগঙ্গা ও ভৈরবের মতো গুরুত্বপূর্ণ নদ নদীর উৎসমুখ। কিন্তু মূল নদীতে পানি না থাকায় শাখা নদীগুলোও অস্তিত্ব সংকটে। চুয়াডাঙ্গা শহরের প্রায় সব প্রধান ড্রেন সরাসরি যুক্ত করা হয়েছে মাথাভাঙ্গা নদীর সঙ্গে। কোনো শোধন ছাড়াই নদীর পানিতে মিশছে ময়লা আবর্জনা। খনন না হওয়ায় কমেছে নদীর গভীরতা। তবে এসব নিয়ে ভ্রুক্ষেপ নেই পৌর কর্তৃপক্ষের। যে মাথাভাঙা নদী, এটা দখল হতে হতে এমন একটা পর্যায়ে এসেছে যে নদীটা সংকীর্ণ হয়ে গেছে। তো আমরা চাই মাথাভাঙা নদী খনন হোক এবং মাথাভাঙা নদী সংরক্ষণ হোক। এদিকে দূষণে পানি ব্যবহারের অনুপযোগী হলেও বাধ্য হয়ে তা দিয়ে দৈনন্দিন কাজ সারছেন স্থানীয়রা। এতে বাড়ছে চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ। ময়লা মাটি ফেলে বুঝি ফেলে ধরেন নদী হয়ে গেছে দূষিত। পানি গোসল করলে গা চুলকায়। পয়ঃবর্জ্য সরাসরি মাথাভাঙা নদীতে পড়ছে, যা এই অঞ্চলের পরিবেশ দূষণে বিরাট বড় একটা ভূমিকা রাখছে। এমন সংস্কার চাই যে নদী দিয়ে পানি প্রবাহিত হবে, স্রোত প্রবাহিত হবে এবং এলাকার মানুষরা এই নদী থেকে পূর্বে যেভাবে উপকৃত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীটি বাঁচাতে নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। এই নদীর যে সকল স্থানে অবৈধ স্থাপনা রয়েছে আমরা একটা তালিকা প্রণয়ন করছি। পরবর্তীতে আমরা জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করতে পারব। দখল ও দূষণের সঙ্গে জড়িত সরকারি বেসরকারি কাউকেই ছাড় না দেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাথাভাঙা নদীকে বাঁচানোর জন্য এবং তাকে সার্বিকভাবে তা ঠিক রাখার জন্য আমরা নানামুখী কাজ করে যাচ্ছি। বাকিটা সকলের সহযোগিতা। অবৈধ দখল উচ্ছেদ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু এবং খনন ছাড়া মাথাভাঙা নদীকে বাঁচানো সম্ভব নয়। দ্রুত এটি বাস্তবায়নের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। এক সময়ের শান্ত খুলনা ক্রমান্বয়ে অশান্ত হয়ে উঠছে। বিশেষ করে সন্ধ্যা নামতেই সন্ত্রাসীদের আনাগোনা বাড়ছে এখানে। এতে চরম নিরাপত্তাহীনতায় খুলনার মানুষেরা। দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে এবং পরিস্থিতি উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশে এমন মন্তব্য করেন বক্তারা। সন্ত্রাসী কর্মকাণ্ডে আহত ও নিহতের ঘটনা ঘটছে।
এছাড়া ছিনতাই, চাঁদাবাজি, চুরি, দস্যুতার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শীতের মনোরম আবহাওয়ায় বাগেরহাটে বেড়েছে পর্যটকদের আনাগোনা। বিশেষ করে ভিড় বাড়ছে ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ ও হযরত খান জাহান আলী রহমতুল্লাহি আলাইহি এর মাজার এলাকায়। পর্যটক সমাগমে বেচাকেনা বেড়েছে স্থানীয় দোকানীদের। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। শীতের দাপটের মাঝেও পর্যটক পদচারণায় মুখর বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান। শীত সকালের দুষ্টমিষ্টি আবহাওয়া উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসছেন নানা শ্রেণী পেশার মানুষ। আমরা পঞ্চগড় থেকে আসছি সুন্দরবন ঘোরার জন্য। সেখানে অনেক জায়গায় ঘুরে আসলাম, অনেক ভালো লাগলো। বিশেষ করে জেলার ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদের স্থাপত্য সৌন্দর্যে বিমুগ্ধ তারা। পাশাপাশি খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতেও আসছেন অনেকে। আমি খানজাহান আলী পীর সাহেবের মাজারটা দেখে আসছি, এখন ৬০ গম্বুজ মসজিদটা দেখবো বলে আসছি। দর্শনার্থী সমাগমে সরগরম স্থানীয় ক্ষুদ্র ব্যবসা। বাগেরহাটের মানুষজন খুবই অতিথিপরায়ণ এবং আন্তরিক। ৬০ গম্বুজ মসজিদ দেখে মনে হলো যে এটা বাংলা বিশ্ব ঐতিহ্যের একটা অংশ। এটা আমাদের প্রত্যেকের দেখা উচিত। এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। দেশি বিদেশি সহ অনেকেই এখানে আসেন এবং পর্যটন মৌসুমে এখানকার পরিবেশ আমরা টুরিস্ট পুলিশ সবসময় নিরাপত্তা দিয়ে থাকি। সার্বিক পরিবেশ অনুকূলে থাকলে চলতি মৌসুমে পর্যটক পদচারণা আরও বাড়তে পারে মনে করছেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। সংরক্ষিত এই বনে শীত মৌসুমে জমে ওঠে শুটকি পল্লী। এসব পল্লীতে উৎপাদিত শুটকি দেশের পুষ্টি চাহিদা পূরণ ও অর্থনীতিতে অবদান থাকলেও সংরক্ষিত বনের পরিবেশ এটি বড় ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরের তীরে সুন্দরবনে জেগে ওঠা দুবলা, আলোরকোল, মেহেরআলী, শালা, অফিসকেল্লা, নারকেলবাড়িয়া ও ছোট আম্বরিয়া চর নিয়ে গড়ে উঠেছে শুটকি পল্লী। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চলে শুটকি তৈরির কর্মযজ্ঞ। সমুদ্র থেকে আহরিত নানা প্রজাতির মাছ শুকিয়ে তৈরি হয় উন্নত মানের শুটকি, যা মেটায় দেশের বড় একটি পুষ্টির চাহিদা। জাল ধরে ওই বোটে মাছ কুলি দিয়ে যায়, কুলি দিয়ে গেলে আমরা বয়ে এনে মেলায় নেটে শুকায়। এটা কেউ এখানে বিক্রি করে, কেউ আবার মোকামে পাঠায়। এই জায়গায় লোটে শুটকি, সুরি শুটকি, সিংড়ে শুটকি, সুনো শুটকি, সব জাতের শুটকি হয়। গেল বছর শুটকি পল্লী থেকে রাজস্ব এসেছে প্রায় ৬.৫ কোটি টাকা। তবে পরিবেশবিদরা বলছেন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বনের পরিবেশ, প্রকৃতি ও মানুষের স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলছে শুটকি পল্লী। পলিথিন, প্লাস্টিক, শোলাসহ বিভিন্ন অপচনশীল দ্রব্য ব্যবহারে মারাত্মক ক্ষতি হচ্ছে বনাঞ্চলের। আমাদেরকে খেয়াল করতে হবে যে এই অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো করার মধ্যে যেন পরিবেশগত যেন কোনো ঋণাত্মক প্রভাব তৈরি না হয়। অর্থাৎ বন কেটে আমি দুবলাচরের মাছ শুকানো জায়গাটাকে আমি অনেক বাড়াই ফেলছি, এটা যেন না হয়। মৎস্যজীবীরা যাবে, পারমিট নিয়ে যাবে, নির্দিষ্টভাবে যাবে, এখনও যাচ্ছে, ভবিষ্যতে যাবে, মাছও আহরণ করবে, সবই ঠিক আছে। কিন্তু ওই এরিয়াটাকে মাছ শুকানোর জন্য বা প্রক্রিয়াকরণ করার জন্য ওই এরিয়াটা ব্যবহার করা যাবে না, এটা আমাদের কথা। সুন্দরবনের এই ক্ষতির বিষয়ে পরিবেশবিদদের সঙ্গে একমত পোষণ করেছেন বন কর্মকর্তারাও। 1000 লোক মানে জেলে বাওয়ালি মিলে এখানে থাকে। এরা কিন্তু এই এখনকার দিনে এই প্লাস্টিক দূষণ করছে এবং এদেরকে এই থাকার ফলে বনের কিন্তু ক্ষতি হচ্ছে। এখন কিন্তু সময় এসেছে এই দুবলার পল্লীটা এখান থেকে স্থানান্তর করে অন্ততপক্ষে সংরক্ষিত বনের বাইরে কোথাও নেওয়ার। শুটকি পল্লীর অর্থনীতি, কর্মসংস্থান ও দেশের পুষ্টি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষক সংকটে ফরিদপুরের চরাঞ্চলের স্কুলে ঝরে পড়ছে শিশুরা। সভ্য সমাজ ব্যবস্থা আর নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন জনপদ দিয়ারা, নারিকেলবাড়িয়া চরাঞ্চল। যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। উপার্জনের উৎস বলতে কেবল কৃষি। অভিযোগ, দুর্গম হওয়ায় নিয়োগ দিলেও থাকে না শিক্ষক। চারদিকে অথই জল, এরই মাঝে পদ্মা নদীর বুকে একখণ্ড বিচ্ছিন্ন জনপদ ফরিদপুরের দিয়ারা, নারিকেলবাড়িয়া চরাঞ্চল। সভ্য সমাজ ব্যবস্থা আর নাগরিক সুবিধা থেকে বিচ্ছিন্ন চরটিতে 10 থেকে 12,000 মানুষের বাস, যাদের বেশিরভাগেরই পেশা কৃষি। পিছিয়ে পড়া এই জনপদটিতে আছে 10টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে দুর্গম হওয়ায় নিয়োগ দিলেও থাকে না কোনো শিক্ষক। বলা হচ্ছে এতে ঝরে পড়ছে অধিকাংশ শিক্ষার্থী।
আমি ক্লাস 1-এ ভর্তি ছিলাম, পরে 3-4 দিন পড়ছিলাম, একদিন আসলে 3 দিন আসে। অন্যদিকে শিক্ষকরা বলছেন দুর্গম আর নিয়মিত ট্রলার না থাকায় অসুবিধায় পড়েন তারা। অধিকাংশ শিক্ষকগুলোই উপস্থিত হয় না দৈনিক, দেখা যায় মাসে একবার, কেউ বছরেও 2-1 আসে, এরকম অবস্থা, যার কারণে নিয়মিত ছাত্রছাত্রীও আসে না, পড়ালেখা কেন হয় না। পড়ালেখা না হইলে আমাকে তোর পড়ালেখার দরকার, এমনি আমরা মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। আমরা আসি উপর থেকে আসার কারণে আমরা 2টার মধ্যেই স্টুডেন্টদের অনেক সময় ছেড়ে দিই আমাদের যাওয়ার জন্য, অনেক সময় ট্রলার পাওয়া যায় না। স্কুল 4-5-এ এই উপযোগী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। এখানে কেন কম সেটা অর্থনৈতিক অবস্থার জন্য হতে পারে বা আদার্স অন্য বিভিন্ন কারণ হতে পারে। এই অবস্থায় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন শিক্ষা অফিসার। এই বিষয়টা নিয়ে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। আমি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে। যে অভিযোগটা পেয়েছি এর উপর আমি তদন্ত কমিটি গঠন করেছি। আমার একজন অফিসারকে আহ্বায়ক করে যে 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি, তারা তদন্ত করে প্রতিবেদন দিবে, সেটার মোতাবেক আমি ব্যবস্থা নেব। বিচ্ছিন্ন এই জনপদের বাসিন্দাদের আশা কর্তৃপক্ষের কঠোর নজরদারিতে ফিরবে শিক্ষার পরিবেশ, মিলবে শিক্ষার আলো। ডিভিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলা এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।